আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করে তিনি বলেন, প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই সরকারের লক্ষ্য। এ সময় বিশ্বের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ দেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্রের ইউনিট মুজিব ব্যাটারি। মহান স্বাধীনতা যুদ্ধে ৮০ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গড়ে তোলা হয় এই ইউনিট, বা সংক্ষেপে মুজিব ব্যাটারি। প্রশিক্ষিত গোলন্দাজ সেনাবাহিনী করে তুলতে চট্টগ্রামের হালি শহরে যাত্রা শুরু করে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, যেখানে প্রতি বছর প্রশিক্ষণ নিচ্ছে ১২টি দেশ সহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। গোলন্দাজ বাহিনীর কার্যক্রমকে আরও বেগবান করতে এবার নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। মুজিব ব্যাটারির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স পরে প্রধানমন্ত্রীর দরবারে অংশ নিয়ে সেনা সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন শেখ হাসিনা। ট্রেনিং সেন্টারের সুনাম অক্ষুণ্ণ রেখে যুগোপযোগী প্রশিক্ষণের নির্দেশ দেন তিনি। আমি চাই যে আমাদের ছেলেমেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না, সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আজকের যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে, কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এর আগে ব্যাটারি কমপ্লেক্সের ভেতরে আর্টিলারি মিউজিয়াম পরিদর্শন ও বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি হাইপার রিয়ালিস্টিক। আপেল মাহমুদ, এটিএন বাংলা। জাদুঘরে সংরক্ষিত। সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরকে ওএসডি করা হয়েছে। এর আগে তার স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র তৈরির পর বিক্রি করে আসছে বোর্ডের অসাধু কর্মকর্তারা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। এতে বেশ কয়েকজন ধরাও পড়ে। এরই ধারাবাহিকতায় এবার ধরা পড়লেন বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন। এছাড়া কামরাঙ্গীচর হিফজুল ফুজুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সর্দার গোলাম মোস্তাফিজুর রহমান ও ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান ওরফে মামুনকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। জড়িত থাকার অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এ অপকর্ম করত বোর্ড চেয়ারম্যানের স্ত্রী, যার তথ্য প্রমাণ রয়েছে ডিবির কাছে। সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন রোল নাম্বার, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলি তারা করে আসছে। জালিয়াত চক্রের সাথে গণমাধ্যম কর্মী ও দুদকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। জাল জালিয়াতির সাথে 30 থেকে 35 জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা এই কর্মকর্তা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
প্রচণ্ড তাপপ্রবাহ থেকে শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গতকাল থেকে 5 দিন বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 3 দিনে চলমান তাপপ্রবাহ আরও বাড়বে। বাতাসে অতিমাত্রায় জলীয় বাষ্প থাকায় স্বাভাবিকের চেয়ে 4-5 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হওয়ায় অস্বস্তি বেড়েছে। এদিকে বিভিন্ন জেলায় হিটস্ট্রোকে 5 জন মারা গেছে। অপরিকল্পিত নগরায়ন ও মাত্রাতিরিক্ত গাছ কাটার কারণে আগামী দিনে তাপমাত্রা সহ্যের বাইরে চলে যাবে বলে মনে করছেন নগরবিদরা, যা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা তাদের। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। একটু ছায়ার সন্ধানে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন অনেকেই। প্রচুর গরম, গরমের খুব অস্থির লাগতেছে। প্রচুর গরম, সারাদিন তো এই গরমের ভিতরে রয়েছি। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় বেড়েছে অস্বস্তি। তবে চলমান তাপপ্রবাহ আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। 24-25 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। সামনের 4-5 দিনের যদি আমরা অবস্থা বলি, সেক্ষেত্রে 24-25 তারিখের দিকে একটু তাপমাত্রা সারা দেশ থেকে কিছুটা কমতে পারে। এরপর 27-28 তারিখের দিকে তাপমাত্রার পরিমাণটা আরো বৃদ্ধি পেয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে গাছ কেটে গড়ে তোলা অপরিকল্পিত নগরায়ন ব্যবস্থাকে তীব্র দাবদাহের কারণ বলছেন নগরবিদ ইকবাল হাবিব। সময় উপযোগী সিদ্ধান্ত না নিলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে বলেও জানান তিনি। পরিকল্পিতভাবে আজকে যদি যাত্রা শুরু করা যায়, ব্যক্তি ভাগ হিসাবে তার নিজের বাড়িতে গাছ বাগান থেকে শুরু করে বারান্দা বাগান থেকে শুরু করে একটা প্রতিরোধ বুদ্ধ তৈরি করা সম্ভব। উদ্যোগ নেওয়াটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বদলে। একই সঙ্গে ব্লু নেটওয়ার্ক, অর্থাৎ খালগুলো, তার সাথে জলাধারের সম্পর্ক, তার সাথে নদীর সম্পর্ক, এই পুরো কার্যক্রমকে বাস্তবায়নমুখী একটি পদক্ষেপ গ্রহণ করা দরকার। অস্বাভাবিক এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অঞ্চলভিত্তিক সবুজায়নের বিকল্প নেই বলেও জানান এই নগরবিদ। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সুশাসন নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক খাতে চরম বিশৃঙ্খলা হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এছাড়া ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের সুযোগ রাখায় সমালোচনা করেন আলোচকরা। রাজধানীর ব্র্যাক সেন্টারে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। ফজলে রাব্বির রিপোর্ট। ইজ বাংলাদেশ প্যারাডক্স সাস্টেইনেবল, বা বাংলাদেশের টেকসই উন্নয়ন কি গোলকধাঁধা, এমন নামে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আগামীতে দেশের অর্থনৈতিক অবস্থা কোন পথে যাবে তা নিয়ে আলোচনা করেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদরা। আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে দেশের ব্যাংক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সুশাসন আর নীতির দুর্বলতার কথা। বক্তারা বলেন, দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না। স্টেটের পাওয়ারটা কিভাবে ইউজ হচ্ছে, দ্যাট ইজ এ বিগ ফ্যাক্টর। এবং স্টেটের পাওয়ারটা কোন ক্লাসের পক্ষে ব্যবহার হচ্ছে এবং কোন ক্লাসের পক্ষে ব্যবহার হচ্ছে না, দ্যাট ইজ দ্য রিয়েল কোশ্চেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদ রেহমান সোবান সমালোচনা করেন ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের সুযোগ রাখা নিয়ে। Once you rescheduled a loan which was not performing at all very well, it was then taken off the books and it then no longer became a NPL, it simply became a rescheduled loan. এ সময় প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, এমন অনেক ঋণ আছে যা আর ফেরত আসবে না। এসব ক্ষেত্রে ব্যাংক দলীয় আইন প্রয়োগের পরামর্শ দেন তিনি। There is a failure to repay the loan installment for the first time, it's classified. If it fails the second time, it becomes a bad loan and immediately you have to make a provision. So provision is a kind of signaling that something is going wrong. বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, অসৎ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলাদের যোগসূত্র অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করার পথে বড় বাধা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। 2 দিনের সফরে আজ ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে ব্যবসা বাণিজ্য, বন্দি বিনিময় ও জনশক্তি রপ্তানি সহ 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পাশাপাশি বাংলাদেশকে 1 বছরের জন্য বাকিতে জ্বালানি তেল বিক্রির জন্য আমিরকে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রায় 19 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে 2005 সালে তার পূর্বসূরি শেখ হামাদ বিন খলিফা আল থানি দুদেশের সম্পর্ক উন্নয়নে এসেছিলেন ঢাকায়। কাতারের আমিরকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত রাজধানী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ব্যবসার প্রসার ঘটাতে দ্বৈত কর প্রত্যাহার ও সাগর পথ ব্যবহার সহ 6টি চুক্তি হবে এই সফরে। একই সাথে জনশক্তি ও বন্দর পরিচালনা সহ 5টি সমঝোতা স্মারক সই হবে। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে। কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক। ফিলিস্তিন নিয়ে ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, কাতারের আমিরের আগমন দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। আমাদের দেশের এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। কাতারের সাথে আমরা আলোচনা, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। তিনি আরও জানান, কাতারের আমিরের সম্মানে নগরীর মিরপুরে বালুর মাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়ক শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নেতিবাচক এবং ব্যর্থ রাজনীতির ধারায় হোঁচট খেয়ে বিএনপি এখন পর্যুদস্ত বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বারবার পরাজয়ের ঝাঁকুনিতে দলটির নেতারা হতাশায় নিমজ্জিত মন্তব্য করে তিনি বলেন, যতই দিন যাচ্ছে ততই তারা দেশ ও জনগণের শত্রুতে পরিণত হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনে ব্যর্থতার গ্লানিতে বিএনপি নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে মন্তব্য করে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, হতাশার মধ্যে যখন বিএনপি নেতাদের বোধ শক্তি লোপ পাচ্ছে তখন তারা আবার জনগণের প্রতি রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে। দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া অপশক্তি যারাই হোক না কেন তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং শত্রু হিসেবেই গণ্য হবে বলেও জানান ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে দুদককে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। নইলে আদালতে যাবার ঘোষণাও দেন তিনি। অন্যদিকে টিআইবি বলছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত না হলে জনমনে সন্দেহের সৃষ্টি হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন, সম্প্রতি এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। পরে ফেসবুকে সেসব অভিযোগের জবাব দেন বেনজির। কিন্তু কোন পক্ষ সত্য বলছে তা নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যা দূর করতে দুদকে চিঠি দিলেন ব্যারিস্টার সুমন এমপি। তিনি বলেন, এমন অভিযোগ ওঠার পর দুদকের নিজে থেকেই অনুসন্ধান করা উচিত ছিল, তা না করায় চিঠি দিলেন। এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না। আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন, আর চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। জনগণের সন্দেহ দূর করতে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। দুর্নীতি দমন কমিশন সোজা হিসাবটা তো করবে, ঠিক আছে, ওরা বলছেন যে সুনির্দিষ্ট তথ্যের দরকার হবে, কিন্তু যেই তথ্যগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে
সোজা হিসাবটা হচ্ছে যে বই দেওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এই সম্পদের বিবরণী আছে কিনা। তো সেই জায়গায় যদি দুদক একটা সক্রিয়তা না দেখাতে ব্যর্থ হয়, তাহলে প্রশ্ন উঠবে দুদকে আসলে এখানে ব্যক্তির পরিচয়ের দ্বারা, অবস্থান দ্বারা প্রভাবিত হয়েছে, নাকি অন্য কোনো উপাদান এখানে কাজ করছে, নাকি এখানে তার সক্ষমতার ঘাটতি। বিষয়টির পর্যালোচনা করা হচ্ছে বলে জানান দুদকের আইনজীবী। উনি আজকে যে দরখাস্ত দিয়েছেন এটা যাচাই বাছাই কমিটিতে যাবে। কমিশন যদি মনে করে এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত, অবশ্যই সেটা করবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধর্তব্যের মধ্যে পড়তে হলে আসন্ন বোরো মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্যের পরিকল্পনা ও পরিধারণ কমিটি এফপিএমসির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় আসন্ন বোরো সংগ্রহ 2024 মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা। আমাদের বোরো সংগ্রহতে টার্গেট 11 লক্ষ সিদ্ধ চাউল, 5 লক্ষ মেট্রিক টন ধান এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি কৃষকের দিকে লক্ষ্য রেখে। আর চাউল গতবার ছিল 44 টাকা, এইবার আমরা 1 টাকা বাড়িয়ে 45 টাকা করেছি। রিক্রুটিং এজেন্সির অনিয়ম রোধে টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনে কাজ করছেন বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী। দক্ষ শ্রমিক তৈরি করা, বিদেশে প্রেরণ করা, সহজ পথে সরকারিভাবে যাতে মানুষ রেমিটেন্স পাঠায়, বৈধ পথে রেমিটেন্স পাঠানো, বৈধ পথে জনশক্তি বিদেশে প্রেরণ করা, সেটাই লিগে আমাদের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে আরও বেশি করে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক নির্মাণ করা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মুক্তিযুদ্ধে নারীর অবদান বিষয়ক নাটক লাল জমিনের মঞ্চায়ন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধে নারীদের অবদান অসামান্য হলেও তা অনেক সময় তেমন প্রকাশ পায় না। মুক্তিযুদ্ধের ওপর আরও বেশি নাটক নির্মাণ ও প্রচার করলে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য দেশ বিদেশে আরও সমৃদ্ধ হবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় একক নাটকে মুক্তিযুদ্ধ বিষয়ক নারী চরিত্র অভিনয়ের জন্য মোমেনা চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপি এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন অ্যাথলেট ইমরানুর রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদার আসর কুল বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবং ফুটবলার রাকিব হোসেন। এছাড়া দর্শকদের ভোটে সেরার খেতাব পপুলার চয়েস অ্যাওয়ার্ড জেতেন ফুটবলার শেখ মোরসালিন। এবছর 16টি বিভাগে 18 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।